এইবার হাইপোথিসিস কিন্তু কিছু আমাদের হাইপোথিসিসের ক্রাইটেরিয়া আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? হাইপোথিসিস কিন্তু একটা ডাইরেকশন দেবে কাজের। অবশ্যই ওই যে ফিজিবিলিটি মানে টেস্টেবল, টেস্ট করা যাবে, সে টেস্ট আমি যেভাবেই করি, কোয়ান্টিটেটিভ করি, সাধারণত হাইপোথিসিস আমরা কোয়ান্টিটেটিভলি টেস্ট করি। তার জন্য কোয়ালিটেটিভ কাজে কিন্তু আমরা প্রেফার করি রিসার্চ কোয়েশ্চেন রাদার দ্যান হাইপোথিসিস। হাইপোথিসিস ওই 4 লাইন ধরে লিখে দিলাম তা কিন্তু নয়, ইট শুড বি ব্রিফ এন্ড ক্লিয়ার। কেন বলুন তো? কারণ হচ্ছে যে ডাইরেকশন, হাইপোথিসিস আপনার কাজের ডাইরেকশন দিয়ে দেবে। তো আপনি ওই যে রিসার্চ প্রবলেমটা সেট করেছেন না, স্টেটমেন্টটা, সেটা কিভাবে করবেন সেটাই তো আপনার হাইপোথিসিসে আছে। কাজে ইট উইল বি ভেরি ওয়েল ডাইরেক্টেড, শুড বি টেস্টেবল and should be very brief and clear. গোল গোল জিলাপির মতন হলে কিন্তু হবে না। নাও তাহলে এত কিছু বলছি যে, তাহলে গুড হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক্স কি কি হবে? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ আ গুড হাইপোথিসিস? দেখুন 4টে ক্রাইটেরিয়ার কথা বলা আছে। এ গুড হাইপোথিসিস মাস্ট, খুব সাংঘাতিক একটা ভালো কাজ করছি কিন্তু সেটা কোনো থিওরির সঙ্গে মিলছে না, কোনো ফ্যাক্টের সাথে তার সাদৃশ্য নেই, এমন কিন্তু হবে। মাইট বি ইভেন এক্সপেক্টেড টু প্রেডিক্ট অর অ্যান্টিসিপেট প্রিভিয়াসলি নোন ডেটা। এই কনসিস্টেন্সিটা কিন্তু থাকতে হবে। তার মানে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন বা মনে হতেই পারে, এটা আমারও মনে হয়েছিল যখন আমি প্রথম এই লাইনটা মানে এই হাইপোথিসিস সম্বন্ধে জেনেছিলাম, যে সবই যদি জানা থাকে তাহলে আর আমি কি বার করছি না। এখানে কিন্তু ঠিক তা বলছে না, এখানে বলছে যে এমন একটা জিনিস যার কিন্তু রুটটা কোনো থিওরির সঙ্গে তার একটা কনসিডারেশন থাকবে, একটা অ্যান্টিসিপেশন থাকবে। কিন্তু সেই অ্যান্টিসিপেশন মানে কিন্তু কপি নয়, টুকে দেওয়া নয়। ইট শুড বি রিভারবেরেটিং, রেজোনেট করবে the existing theories and facts. হাইপোথিসিস এবার কাজটা যখন আপনি করে ফেলছেন তারপরে যে রেজাল্টটা আসলো, দ্যাট ইজ সামথিং এলস, আমরা সেখানে যাচ্ছি না এখন। এবল টু এক্সপ্লেন দ্য ডেটা ইন সিম্পলার ফর্মস, ওই যে বললাম জিলাপি স্টাইল হবেই না, ইট উইল বি ভেরি ক্লিয়ার। অনেকে মনে করে রিসার্চ মানে তো বিরাট একটা ভয়ঙ্কর কিছু, একটা খুব কমপ্লিকেটেড একটা কমপ্লেক্স কিছু, একেবারে কিন্তু না। টেক মাই ওয়ার্ডস, ট্রাস্ট মাই ওয়ার্ডস, রিসার্চ ইজ ভেরি ক্লিয়ার, ডাইরেকশনাল, ভেরি ভেরি ডাইরেকশনাল অ্যান্ড ক্লিয়ার। এখানে কোথাও গোঁজা মিলের জায়গা নেই। ভালো পেপার, ভালো জার্নালের কোনো রিসার্চ আর্টিকেল দেখবেন স্বচ্ছ একদম, আপনি বুঝতে পারবেন কি ভেরিয়েবল কোথায় কাজ করেছে, কাদেরকে নিয়ে করেছে এবং কি পেয়েছে। This is very clear. Stated, আবার সেই stated in the simplest possible terms. ওখানে ভাষার কারিগরি দেখানোর প্রয়োজন নেই। আপনি একদম ঠিক যেটা কাজটা উদ্ধার করার জন্য, তোলার জন্য আপনি যেটা চাইছেন আপনি সেটাই লিখবেন। And stated in a way that it can be tested for its being probably true or probably false. আপনার মতামতটা যখন কাজটা আপনি টেস্ট করছেন, সেটা কোয়ান্টিটেটিভলি হতে পারে, কোয়ালিটেটিভলি হতে পারে, এবং সেই টেস্টটা ঠিকও বেরোতে পারে, আপনার মতের সাথে মিলও হতে পারে, আবার নাও হতে পারে, তাই না? এই যে হতেও পারে নাও হতে পারে, হিয়ার লাইজ দ্য নোভেলটি, দ্য অরিজিনালিটি অফ ইয়োর ওয়ার্ক। আর আপনি যদি জল মেশান, দুধের মধ্যে জল মেশালে ঠিক আছে, কিন্তু যদি দুধ মেশাতে থাকেন তাহলে যেটা হবে যে ওই ধরুন 1 বালতি জলে যদি 1 মগ দুধ মেশান, সেই দুধের মতন অ্যাপারেন্টলি মনে হবে, কিন্তু কোয়ালিটিটা কি দুধের থাকবে? থাকবে না। সো সেই জিনিসটা আপনার ধারণা ভুল প্রমাণিত হতেই পারে, হোক না, দ্যাট ইজ দ্য রেজাল্ট, দ্যাট ইজ দ্য আউটকাম অফ ইউর রিসার্চ। নেক্সট, তাহলে এই হলো আমাদের হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক্স বা ক্রাইটেরিয়া অফ গুড হাইপোথিসিস। এবার হাইপোথিসিস ফর্মুলেট করব কি করে? প্রয়োজনটা কি আছে হাইপোথিসিস ফর্মুলেশনের? ফর্মুলেশন মানে করা, স্টেট টু স্টেট। Hypotheses are formulated to explain observed facts, conditions or behavior and to serve as the guide in the research process. আপনার ওই স্টেটমেন্টের মধ্যেই আপনার রিসার্চের পুরো ব্লুপ্রিন্টটা কিন্তু থাকছে। যদি আপনার 5টা হাইপোথিসিস হয়, সেই 5টা হাইপোথিসিস কিন্তু আপনার কাজের টেস্টেবল, কোন কোন জায়গায় আপনি কিভাবে টেস্ট করছেন সেটা কিন্তু আপনার ওই হাইপোথিসিসের মধ্যেই
থাকছে এবং বোঝা যাচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, আপনার হাইপোথিসিস দেখলেই কিন্তু যে কোনো একজন একাডেমিশিয়ান বা রিসার্চার, ফেলো রিসার্চার, সে বুঝতে পারবে ও আচ্ছা আপনি এটা দেখতে চাইছেন। আমরা অনেক সময় টাইটেল দেখেও বুঝতে পারি, সেটা আপনারাও বুঝতে পারেন যে আচ্ছা এই এই কাজটা এই বিষয়। এবার এই বিষয়ের মধ্যে কোন কোন জায়গাগুলো সে বেছে নিয়েছে সেটা সে অবজেক্টিভে লিখেছে, আর হাইপোথিসিসে তাহলে কি লিখেছে, ওই অবজেক্টিভ যেটা তার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে কিভাবে কাজেতে পরিণত করছে, সেটা সেই ব্লুপ্রিন্টটা, সেই ডিএনএটা লুকিয়ে আছে হাইপোথিসিসের মধ্যে। আর সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, সেটা ডিপেন্ড করছে আফটার দ্য ওয়ার্ক ইজ বিন ডান। 3 ধরনের হাইপোথিসিস থাকে। একটা ডিক্লারেটিভ, ডিক্লারেটিভ মানে সেটা হচ্ছে একদম স্ট্রেট একটা স্টেটমেন্টে থাকে। নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস সব সময় হচ্ছে ফর রিসার্চারের যেটা অ্যাসার্টিভ, যেটা রিসার্চার মনে করছে তার বক্তব্য সেটা। আর নালের সঙ্গে আরেকটা অল্টারনেটিভ হাইপোথিসিসও বলি আমরা, সেটা হচ্ছে ঠিক আমি যেটা ভাবছি তার উল্টোটা, দের ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। আর যদি বলি দের ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ইম্প্যাক্ট অফ আইসিটি অন দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ইন দ্য রুরাল অ্যান্ড আরবান এরিয়া, এটা হয়ে গেল নাল। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট, মানে রিসার্চারের মতামতটাই হচ্ছে কিন্তু সবসময় নাল বলা হয়। আর অল্টারনেটটা হচ্ছে উইচ ইজ অল্টারনেট টু দ্য রিসার্চার্স নোশন। আর একটা হচ্ছে হাইপোথিসিস কোয়েশ্চেন ফর্মে, এই যেটা আমি বলছিলাম আপনাদের দেখাবো, এটা আমি খুঁজে পেয়েছি এবং এটা খুব খুব রেলেভেন্ট, খুব পার্টিনেন্ট, আপনাদের খুব সুবিধা হবে বুঝতে। পরবর্তীকালে কেউ যদি মনে করেন কোনো রিসার্চ করবে, আর্টিকেল, সবসময় যে পিএইচডি করতে হবে তা নয়, আপনারা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চও করতে পারেন। সেক্ষেত্রে দেখুন একটা টাইটেল দিয়ে দিয়েছে এখানে, ইফেক্ট অফ ভিডিও প্রোগ্রামস অন লার্নিং অফ স্টুডেন্টস ইন ডিস্টেন্স এডুকেশন। এটা হলো আপনার রিসার্চ প্রবলেম, মানে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, ঠিক আছে। এর হাইপোথিসিস আপনি করছেন, দেখুন ডিক্লারেটিভ হলে কি হবে, ইনস্ট্রাকশন থ্রু ভিডিও প্রোগ্রামস উইল ইনক্রিজ দ্য লার্নিং অফ দ্য স্টুডেন্টস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তার মানে এটা ডিক্লেয়ার করছেন, দেখুন কোনো ইন্টারোগেশন নেই, আপনি একটা ডিক্লেয়ার 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 করে দিচ্ছেন এইটা আপনি দেখতে চাইছেন। নালেতে বলবে দেয়ার উইল বি নো ডিফারেন্স, তার মানে নালটা হচ্ছে রিসার্চারের নিজস্ব মতামত, সে জানতে চাই, সে বলতে চাইছে তার প্রিকনসিভ নোশনটা হলো না, কোনো ডিফারেন্স থাকবে না। আর কোয়েশ্চেনটা তো নামটাই সাজেস্ট করছে, ইট উইল বি ইন দ্য ফর্ম অফ আ কোয়েশ্চেন। তাহলে ডিক্লারেটিভটা যেমন হচ্ছে স্ট্রেট, আর কোয়েশ্চেনটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ কোয়েশ্চেন। এটা পরে আপনারা আবার জাস্ট আপনাদের কাছে যেহেতু পিপিটিটা আমি দিয়ে দেবো থাকবে। নেক্সট আসি, বিভিন্ন যে রিসার্চ বললাম, আমাদের রিসার্চ ডিজাইন যেহেতু বিভিন্ন ধরনের আছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন, হিস্টোরিক্যাল রিসার্চ ডিজাইন, এই সবের ডিজাইনের অনুযায়ী তো আমাকে রিসার্চ হাইপোথিসিস গুলো করতে হবে, তাই না। এখানে কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমরা যখনই এক্সপেরিমেন্টাল রিসার্চ করি দেখবেন দুটো কথা খুব, ওই যে অপারেশনালাইজেশন অফ ভেরিয়েবলস বলেছিলাম না, মানে যে যে কিওয়ার্ড গুলো আমি খুঁজে বার করতে চাইছি, আমি কাজ করতে চাইছি, সেইগুলো যেন আমরা ফাংশনাল হয়, সেগুলো মৃত হলে কিন্তু হবে না, সেইগুলোই তো খুঁজে বার করবো। এবার কি করে বার করবো, থ্রু টুলস, থ্রু টেকনিক্স। টুলস টেকনিক্স আপনারা আগেই পড়েছেন, কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ হতে পারে, স্কেল হতে পারে, যে অনেক ধরনের, চেকলিস্ট হতে পারে, রেটিং স্কেলস হতে পারে, নানান ধরনের টুলস আছে। যে টুলটা আমার প্রয়োজন আছে, এমনও হতে পারে আমি তৈরি করলাম নিজে একটা কোয়েশ্চেনিয়ার, হতেই পারে আমার যা ভেরিয়েবল, আমি যেটা কাজ করতে চাইছি, আমি রিভিউ অফ রিলেটেড লিটারেচার করে দেখেছি, সেই ধরনের কোনো টুল নেই, তাহলে আমাকে একটা নতুন টুল তৈরি করতে হবে। ঠিক আছে, টুল তৈরি করব, ভেরিয়েবল আমার কি কি আছে সেই অনুযায়ী কিছুটা তো পাবো রিভিউ করে, সেখান থেকে খানিকটা হেল্প নিয়ে আমি একটা টুল করলাম। তাহলে আমার ভেরিয়েবলকে কিন্তু খুব, যে চলরাশিগুলো নিয়ে আমি কাজ করতে চাইছি সেগুলো কিন্তু মেজারেবল হয় যেন, মানে আমি যেন সেগুলোকে টেস্ট করতে পারি, এবং আমার রিসার্চ ডিজাইন অনুযায়ী কিন্তু আবার এটা চেঞ্জ হতে থাকবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে হচ্ছে একেবারে আপনি কিন্তু মানে যেমন দেখুন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, টু টেস্ট আ হাইপোথিসিস দ্য রিসার্চার অ্যাটেম্পটস টু কন্ট্রোল অল দ্য কন্ডিশন এক্সেপ্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল which he or she manipulates. এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে রিসার্চার একেবারে ঠিক যেমন ল্যাবেতে এক্সপেরিমেন্ট হয় না, একদম সোশ্যাল সায়েন্স বা এডুকেশনাল রিসার্চেও কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়। আমার একজন পিএইচডি স্কলার, সে কাজ করছে, এক্সপেরিমেন্টাল কাজ করছে, কি করছে বলুন তো, সে ব্লেন্ডেড লার্নিং, মানে কিছুটা অনলাইন কিছুটা অফলাইন, কিছুটা সিনক্রোনাস কিছুটা অ্যাসিনক্রোনাস লার্নিং, কি করে ক্লাস 8-9 এর ছেলে মেয়েদের বায়োলজি পড়াতে হেল্প করছে।
এবং সে কি করেছে, একটা ক্লাস 8 আর 9 এর স্টুডেন্ট, ক্লাস 9 এর স্টুডেন্টদের একটা ক্লাসকে, একটা সেকশনকে একদম ব্লেন্ডেড একটা সে ইয়ে তৈরি করেছে, টেমপ্লেট তৈরি করেছে, যেখানে কিছু কিছু ধরুন বায়োলজির একটা ইউনিট, একটা একক সে পড়িয়েছে একদম ব্লেন্ডেড লার্নিং এ, আর একটা ক্লাসকে সে একেবারে ট্র্যাডিশনাল মেথডেতে পড়িয়েছে যেভাবে পড়ানো হয়। তারপরে তাদের অ্যাচিভমেন্টটা দেখছে। সো দিস ইজ আ এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই ধরনের রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্টাল, যেখানে রিসার্চার নিজে কিছু কিছু জিনিস কন্ট্রোল করবে এবং কিছু ভেরিয়েবল ডিপেন্ডেন্ট থাকবে, কিছু ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আমি একটুখানি ধারণাগুলো এই জন্য দিয়ে দিচ্ছি যাতে আপনারা পরে এবার যখন পড়বেন কোনো সংশ্লিষ্ট বই বা কোনো আপনাদের এসএলএম এ দেখবেন, তখন আইডিয়াগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে যেহেতু এক্সাম্পল দিয়ে পড়লে কি হবে, আপনাদের কনসেপ্ট বিল্ডিংটা খুব ভালো হবে। বেশ, এবার ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রেও কিন্তু হাইপোথিসিস অনেক ধরনের ভাবে লেখা যেতে পারে। যেমন একটা এক্সাম্পল এখানে আপনাদের সামনেই আছে, যে ফর এক্সাম্পল, টু স্টাডি দ্য পপুলারিটি অফ এডুকেশনাল টেলিভিশন ইন দ্য কান্ট্রি, ইট মে বি hypothesized that the educational television programs are preferred more by the urban students than the rural learners. এটা কি হলো বলুন তো? এটা একটা ডিক্লারেটিভ হাইপোথিসিস হলো, তাই না? আর যদি আমি এর সামনে দিয়ে দিই, উইল দ্য does the educational television programs are preferred more by the urban student, মানে যখন এটাকে কোয়েশ্চেন ফর্মে করে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে এটা কোয়েশ্চেন ফর্ম অফ হাইপোথিসিস। সাধারণত ডেসক্রিপটিভ রিসার্চে ডিক্লারেটিভ হাইপোথিসিসই থাকে, আর কোয়েশ্চেন ফর্মের হাইপোথিসিসটা জেনারেলি আমরা করে থাকি হচ্ছে একটু কোয়ালিটেটিভ ধরনের হিস্টোরিক্যাল কাজের ক্ষেত্রে থাকে। আচ্ছা, তাহলে এবার একদম সামারিতে চলে আসি, যেহেতু সময়ও কম, আর এরপরে রিসার্চ ডিজাইনটা একটু আমি চাইছি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে আমরা কি কি দেখলাম, কি কি জানলাম, সেটার একটা সামারি করেছি আমি এখানে, 3টে স্টেটমেন্ট। আমরা বিভিন্ন ধরনের রিসার্চ প্রবলেমের কোথা থেকে আমরা রিসার্চের আইডিয়া পেতে পারি, বিভিন্ন সোর্সেস থেকে, সেটা আমরা দেখলাম। এবং সেই সোর্সেস গুলো থেকে যেটা বার করলাম, ঝাঁকনি দিয়ে তো আসলো আমাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই ফিজিবল হতে হবে, রেলেভেন্ট হতে হবে, টেস্টেবল হতে হবে, যেন বার করতে পারি, কাজ যেন করতে পারি। একটা বিরাট কিছু একটা নিয়ে নিলাম, কিন্তু সেটা এগোতে পারলাম না, কাজ করতে পারছি না, কারণ টুল নেই, কাজ করতে পারছি না কারণ দক্ষতা নেই, কাজ করতে পারছি না তার কারণ হচ্ছে আমি ডেটা পাচ্ছি না। সো এই জিনিসগুলো হচ্ছে নন টেস্টেবল। তাহলে এমন কিছু নিতে হবে যেটা আমি টেস্ট করতে পারবো। তার জন্যই বলা হয়, রিসার্চ যখন আমরা টাইটেল ফাইনালাইজ করি বা যখন আমরা রিসার্চ প্রবলেম এরিয়াটা ফাইন্ড আউট করি না, প্রচুর রিভিউ করতে হয়। দ্য মোর ইউ ডু রিভিউ অফ ইউর রিলেটেড স্টাডি, রিলেটেড প্রবলেম এরিয়া নিয়ে যত রিভিউ করবেন যে এই সংক্রান্ত কি কি কাজ হয়েছে। এখন তো গুগলের যুগে আমরা এত অ্যাডভান্সড হয়ে গেছি, আইসিটি বেসড, আমাদের চারিদিকটা এত বেশি আইসিটি ড্রিভেন হয়ে গেছে, এখন কিন্তু খুব সুবিধা হয়েছে, যার জন্য খুব ভালো ভালো রিসার্চ হচ্ছে। কারণ রিসার্চ করাটা খুব সহজ হয়ে গেছে, ইনফরমেশন একেবারে হাতের মুঠোয় আমাদের, তাই না? এগ্রি করেন তো আপনারা? এক্ষুনি যদি বলি আপনাদেরকে, আপনারা প্রত্যেকজন একটা একটা করে আমাকে রিসার্চ প্রবলেম দিয়ে দিতে পারবেন। বলুন দেখি তো, আপনারা চ্যাটেতে আমায় লিখুন তো পারবেন কিনা, কারণ প্রচুর ইনফরমেশন আছে। জাস্ট যে এরিয়াটা নিয়ে কাজ করতে চাইছেন, আপনি যদি চান, দেখতে চান যে স্টুডেন্টস অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট থ্রু অনলাইন টিচিং, বা স্টুডেন্টস অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট থ্রু স্টোরি টেলিং মেথড অফ টিচিং, প্রচুর তথ্য পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি সেইগুলোকে স্টাডি করে না, ঠিক দেখবেন নিজের একটা ইউনিক একটা কাজ বেছে নিতে পারবেন। দিস ইজ রিসার্চ, দিস ইজ ফর্মুলেশন অফ রিসার্চ। আর কিচ্ছুই না, কোনো হাতি ঘোড়া ব্যাং নয়। আচ্ছা দেখি আপনারা কি লিখলেন চ্যাটেতে। এই তো, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া ইন স্কুল স্টুডেন্টস। গুড। না, আই স্ট্রংলি বিলিভ আপনারা পারবেন। রিডিং এনহ্যান্স প্রোগ্রামের উপর রিসার্চ, হ্যাঁ ভীষণ, একেবারে। সুপ্রভাত দত্ত লিখছেন, দেবযানী মুখোপাধ্যায় বলছে, একদম একেবারে। সো রিসার্চ ইজ নো রকেট সায়েন্স, ইট ইজ অ্যাকচুয়ালি বিল্ডিং আপ দ্য কনসেপ্ট অ্যান্ড গোয়িং থ্রু দ্য রিসার্চ মেথোডোলজি। বিকজ মেথডিক্যালি যদি আমরা না করি, আমরা কিন্তু এই যে টেস্টেবল রিসার্চ মেথোডোলজি কেন পড়ছি আমরা, কারণ এই ডিসিপ্লিনে যখন আমরা রিসার্চ করব, এই সিস্টেম্যাটিক্যালি যদি করি, তাহলে কিন্তু টেস্টেবল হবে, ফিজিবল হবে, রেলেভেন্ট হবে, তাই না? তারপরে আমরা আসলাম হাইপোথিসিস। হাইপোথিসিসকে আমরা ইন্ডাকটিভও করতে পারি, ডিডাকটিভও লিখতে পারি, তাই না? ওই যে বলেছিলাম একটা জায়গায় আমরা আলোচনা করলাম যে একেবারে এটার কিন্তু একটা থিওরির সঙ্গে একটা গ্রাউন্ডেডনেস থাকবে, একটা রুটেডনেস থাকবে, সামথিং উইচ নেভার হ্যাপেন।
সেটা কিন্তু রিসার্চ করলে যেটা হবে টেস্টেবল হবে না, হয়তো রেলেভেন্ট হবে না। সেই জন্য কিন্তু জিনিসটা বলা আছে। অনেক সময় এটাকে আমরা মিসরিড করি বা মিসকনসেপচুয়ালাইজ করি, যেটা আমার নিজেরও হয়েছিল এক সময়, যেটা হলে কি এটা রিপিটেশন অফ ওয়ার্ক? নো, ইট ইজ নট এট অল রিপিটেশন, বাট সার্টেন কনসিডারেশনস আর দেয়ার। এবং হাইপোথিসিস বিভিন্ন ফর্ম আছে, যে ফর্মে তাহলে রিসার্চ প্রবলেম আমাদের ফর্মুলেশন কিন্তু হয়ে গেল। এবার আমাদের সময় হচ্ছে একটু রিসার্চ ডিজাইনটা দেখে নাও, যদিও সময় একদম। আচ্ছা, আর রিসার্চ প্রবলেমকে ডিফাইন করবো কি করে, আমি এটা আর ওপেন করছি না, এটা হাইপারলিংক করে দিয়েছি, খুব সুন্দর 6টা বা 7টা স্টেপ আছে। আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করলাম সেটা খুব সুন্দরভাবে এই সাইটটাতে, এই ওয়েব পেজটায় যাবে, খুব সুন্দরভাবে ক্যারিয়ার অ্যাডভাইস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, রিসার্চ প্রবলেম, খুব সুন্দর করে 6টা স্টেপস এর কথা বলা আছে। আপনাদের সময় মতন এটা দেখে নেবেন। এটা জাস্ট আমরা যেহেতু রিসার্চ প্রবলেমটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, পুরো জিনিসটা এখানে দেখলে কি একটা আরো ভালো কনক্রিট আইডিয়া পাবে। তাহলে নেক্সট স্লাইডে চলে যাই, সেটা হলো রিসার্চ ডিজাইন। চট করে সেরে ফেলতে হবে কারণ অনেক সময় সব খেয়ে নিয়েছে, আর 2 মিনিট আছে। আচ্ছা, ডিজাইন, রিসার্চ, আচ্ছা ডিজাইন মানেই তো হচ্ছে আহ একটা একটা মানে কথাটা থেকেই বুঝতে পারছি আমরা একটা প্রি প্ল্যানিং, তাই না? একটা প্ল্যান, একটা ছবি, যেটা কিন্তু সিস্টেম্যাটিক। কি কি থাকবে? তাহলে এলিমেন্টস অফ রিসার্চ ডিজাইন, এই কোয়েশ্চেন প্রো একটা খুব সুন্দর সাইট, সেখানে আমি দেখলাম ওরা রিসার্চ ডিজাইনে কি কি জিনিস অ্যাকচুয়ালি থাকে। আমরা রিসার্চ প্রবলেম ফর্মুলেট করে নিলাম, ভেরি গুড। নাও এবার তো রিসার্চটা করতে হবে, তাই না? হাইপোথিসিস টাইপোথিসিস সব করা হয়ে গেল একদম। এবার আমাকে আমরা কোমরে গামছা বেঁধে এবার নামতে হবে আমাদেরকে রিসার্চ করতে। সো আই নিড টু হ্যাভ আ ডিজাইন, রাইট? পারপাস স্টেটমেন্ট। পারপাস স্টেটমেন্ট হলো কিছুই না, আপনার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, মানে যেটা আপনার টাইটেল। টেকনিক, কি কি টেকনিক ইউজ করবেন, কি মেথডে কাজ করবেন, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, মিক্সড, নাকি শুধু সার্ভে করবেন। অবজেকশন মানে ওই এথিক্স, এথিক্যাল কনসিডারেশন, সেটা রাখতে হবে। আপনার কাজে কি কোনো এক্সট্রা কোনো এথিক্যাল কনসিডারেশন, কোনো কমিটির ক্লিয়ারেন্স লাগবে। সেটিংস, কোন জায়গায় কি মানে কি জিওগ্রাফিক্যাল এরিয়ায় কাজ করবেন আপনি। এখন তো আবার শুধু এখন অনলাইন কাজও তো হচ্ছে আমাদের, তাই না? কাজে সেটিংস, সেই জন্য এখানে সেটিংস বলা আছে। কোন অ্যারিনাতে কাজটা করবেন। ইয়েস, টাইম লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনন্তকাল ধরে করবেন তাহলে আর রিসার্চের আউটকাম আর কি হলো? মনে রাখতে হবে রিসার্চ মেথোডোলজি ডিজাইনে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হলো টাইম লাইন। পিএইচডির ক্ষেত্রেও কিন্তু টাইম লাইন করে দেওয়া আছে, ইউজিসি বলে দিয়েছে 3 বছর আর্লি সাবমিশন। খুব তাড়াতাড়ি যদি আপনি কাজ করেন আপনি 3 বছরের আগে জমা দিতে পারবেন না, আর ওইদিকে 5-6 বছর অতিরিক্ত হয়ে গেলে আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে there is a timeline. Every work has to be completed, has to be accomplished within a timeline. It is not like অনন্তকাল ধরে একটা কাজ আপনি করছেন। Research methodology talks about research design, and which in turn signifies timeline as one of the important elements of research design. আপনারা যদি কেউ কখনো প্রজেক্ট সাবমিট করে থাকেন, প্রজেক্টে কাজ করে থাকেন, স্কুলে যারা আছেন সর্বশিক্ষা অভিযানের এক সময় প্রচুর প্রজেক্টে কাজ হয়েছিল, সেখানে দেখবেন মেয়াদ দেয়া থাকে 6 মাস, 1 বছর, 3 মাস, 2 মাস, বিকজ দিস ইজ টার্গেট ওরিয়েন্টেড, আউটকাম ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড। দ্যাটস ওয়াই ইট হ্যাজ টু বি টাইম বাউন্ড। মেজারমেন্ট, কাজ করলেন, খুব সুন্দর কাজ হলো, ডেটা তুললেন, এবার মেজার করবেন কিভাবে। কোয়ান্টিটেটিভ হলে প্রচুর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আছে, এবং সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যা আছে সব করে দিলাম তা তো হবে না। আপনার হাইপোথিসিস, কি হাইপোথিসাইজ করেছিলেন, তার জন্য কি স্ট্যাটিস্টিক্স প্রয়োজন, নন প্যারামেট্রিক টেস্ট না প্যারামেট্রিক টেস্ট, এই জায়গাগুলো, এইখানটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আপনাদের যেটা মডিউল 2 আছে না, স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট অফ ডেটা বা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, এই জায়গাটা ওই স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে রিসার্চ মেথোডোলজির কিন্তু একটা সংযোগ আছে। কখন মিন মিডিয়ান, কখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, মিন ডিফারেন্স বার করতে হলে আমাকে টি টেস্ট করতে হবে। কেন করব? আমার হাইপোথিসিস কি বলছে টি টেস্ট করতে? আমার ডেটা গ্রুপড ডেটা না আনগ্রুপ ডেটা? তো এই যে স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে আমাদের হাইপোথিসিসের একটা বিরাট যোগ আছে, বিরাট বিরাট যোগ আছে, যদি আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন। তাহলে যদি কোয়ালিটেটিভ করেন তাহলে রিসার্চ কোয়েশ্চেন বা এমনি ডিক্লারেটিভ হাইপোথিসিসেও কিন্তু
কাজ চলে যেতে পারে। লাস্ট, একদম শেষে অ্যানালিসিস। সব হয়ে গেল, এবার অ্যানালাইজ করতে হবে তো ডেটাটা, মানে কি পেলেন, রেজাল্টটা কি আসলো, আউটকাম কি আসলো। দ্যাট ইজ অ্যানালিসিস মেথড। অ্যানালিসিসের পরেই যেটা আসে ডিসকাশন এন্ড কনক্লুশন, কি রেজাল্টস পেলেন, ডিসকাশন, রেজাল্টস এন্ড ডিসকাশন। What is research design? It is a framework of research methods and techniques chosen by a researcher to conduct a study. আপনার প্রবলেম সবকিছু হয়ে গেল, রিসার্চ প্রবলেম ফর্মুলেট হয়ে গেল, এবার আপনি কাজ করতে নামবেন, জলে নামবেন। তার জন্য যে যে পদ্ধতিগুলো নেবেন, সেটা সার্ভে করবেন না, আপনি ডেসক্রিপটিভ রিসার্চ করবেন, ডেসক্রিপটিভ সার্ভে করবেন, এক্সপেরিমেন্টাল করবেন, হিস্টোরিক্যাল করবেন, কোয়াসি এক্সপেরিমেন্টাল করবেন। কোয়াসি এক্সপেরিমেন্টাল মানে এক্সপেরিমেন্টালের মতনই, খানিকটা আনরিয়াল, খানিকটা আপনি ক্রিয়েট করছেন। কোয়াসি মানে লাইক, অ্যাজ অ্যাজ এক্সপেরিমেন্টাল। এই ডিজাইনটা কিন্তু হেল্প করছে রিসার্চারকে কাজটা কমপ্লিট করতে, এবং কি টুলস টেকনিক্স ইউজ হবে। সো ক্রিয়েটিং আ রিসার্চ টপিক এক্সপ্লেইনস দ্য টাইপ অফ রিসার্চ। আপনার এই যে টাইটেল, যখনই সাধারণত টাইটেল খুব ভালো হলে না, ওখান থেকেই বোঝা যায় যে রিসার্চার কি ধরনের কাজ করেছে। যদিও এখনকার যারা এডুকেশনিস্ট তারা বলেন যে না, টাইটেল থেকে না, টাইটেল সবসময় যে সবটাই ইভোক করবে বা বোঝাবে তা নয়, এটা পুরো ইয়েটা পড়ে তার অবজেক্টিভ হাইপোথেসিস পড়েও কিন্তু জানা যেতে পারে। ওই জন্য দেখুন বলা আছে যে রিসার্চ সার্ভে হতে পারে, কোরিলেশনাল রিসার্চ হতে পারে, সেমি এক্সপেরিমেন্টাল যেটাকে আমরা অনেক সময় কোয়াসি এক্সপেরিমেন্টাল বলি, হ্যাঁ, রিসার্চ প্রবলেম, ডেসক্রিপটিভ, কেস স্টাডি হতে পারে, পার্টিকুলার একজনকে নিয়ে কেস স্টাডি করলাম। আমাদের পিয়াজে যেটা করেছিলেন, ওনার ছোট্ট শিশুকে নিয়ে, এই যে উনি যে যে থিওরিটা দিয়েছিলেন কগনিটিভ ডেভেলপমেন্টের, সেটা তো উনি কি করেছিলেন, একটা লঙ্গিটিউডনাল স্টাডি করেছিলেন, মানে প্রায় কত 5-6 বছর ধরে ওই একটাই কেস, নিজের ছেলের কগনিটিভ ডেভেলপমেন্টের স্টাডিটা করেছিলেন, এবং সেই এক্সপেরিমেন্টের, সেই রিসার্চের দরুনই কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি অফ পিয়াজে আমরা, মানে আমরা জানি, আমরা পড়েছি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ লঙ্গিটিউডনাল কেস স্টাডি। প্রসেস অফ রিসার্চ ডিজাইন। আচ্ছা, সময় যেহেতু শেষ হয়ে গেছে, যেটা আলোচনা করলাম এখনই, মানে বললাম, সেটা এখানে পরপর লেখা আছে, 1 2 3 4 5, 5টা স্টেপে। Consider your aims and approach, choose a type of research design, identify your population and sampling method, এগুলো আপনাদের ক্লাস হয়েছে স্যাম্পলিং মেথডের, পপুলেশনের। চুজ ইউর ডেটা কালেকশন মেথডস, কিভাবে ডেটা কালেক্ট করবেন, প্ল্যান ইউর ডেটা কালেকশন প্রসিজিওর। এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিসার্চ ডিজাইন ডিল করে। ওকে, আচ্ছা, দেখি মনে হয় শেষ হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই হলো। আমি প্রথমেই বলেছি আপনাদের, ইউনিটটা যেহেতু ভীষণ ভীষণ বড়, মানে ইটস আ ভাস্ট, প্রবাবলি ওই মানে ওয়ান অফ দি ভাস্টেস্ট ইউনিট অফ পেপার 4। আমার মনে হচ্ছে একটা ধারণা, অন্তত একটা ইয়ে আপনাদের কনক্রিট হয়েছে, একটা আইডিয়া পেয়েছেন যে রিসার্চ, ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম এবং রিসার্চ ডিজাইন কাকে বলে বা কিভাবে এটা আমরা করতে পারি।